আসসালামু আলাইকুম। আমিন ক্যাডেট একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এর কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার মূল বিষয় হলো ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান নির্ণয়। আর একটা দেখো পর্যায় সারণীর মূল ভিত্তি এবং মৌলের পর্যাবৃত্ত ধর্ম। মৌলের পর্যাবৃত্ত ধর্মগুলোর মধ্যে রয়েছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার বা ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। আজকের এই টপিকসগুলো নিয়ে আমি মূলত আলোচনা করব। তাহলে আমাদের ইম্পর্টেন্ট টপিকস হলো ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এই অবস্থান নির্ণয়ের জন্য আমি আগে একটা কথা বলে নেই। সেই কথাটা হলো, যদি কোনো মৌলের প্রধান সর্বশেষ কক্ষপথে এস অরবিটাল থাকে, তাহলে সেই এস অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ সংখ্যা, এবং প্রধান যে সর্বশেষ কক্ষপথ থাকবে সেটা তার পর্যায়। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিই। যেমন দেখো সোডিয়াম, (1s2 2s2 2p6 3s1). আমি কি বললাম? প্রধান সর্বশেষ কক্ষপথে যদি এস অরবিটাল থাকে এবং এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ সংখ্যা। তার মানে এখানে এস অরবিটাল কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে গ্রুপ কত? গ্রুপ 1। এবং এই যে 3 সর্বশেষ কক্ষপথ কত? 3। তাহলে এই 3 হলো তার পিরিয়ড বা পর্যায়। তাহলে আমরা দেখলাম গ্রুপ হলো 1, পর্যায় 3। এখন যদি সর্বশেষ প্রধান কক্ষপথে যদি এস এবং পি অরবিটাল থাকে, তখন তাহলে কি করবা? তাহলে সর্বশেষ প্রধান কক্ষপথে যদি এস এবং পি অরবিটাল থাকে, তার ক্ষেত্রে এস এবং পি অরবিটাল যে কয়টা ইলেকট্রন থাকবে সেটার সাথে 10 যোগ করে আমরা গ্রুপ নির্ণয় করতে পারি। যেমন একটা উদাহরণ দেখো, অ্যালুমিনিয়াম, 1s2 2s2 2p6 3s2 3p1। তার মানে প্রধান সর্বশেষ কক্ষপথ কত? 3। তাহলে আমাদের পর্যায় কত? পর্যায় হলো 3। এবং দেখো সর্বশেষ কক্ষপথে এস এবং পি অরবিটাল আছে। তার মানে কি? এস এবং পি অরবিটালে যে কয়টা ইলেকট্রন আছে সেই কটা যোগ করে নিই। 2 এর আগে কত হয়? 3। এর সাথে আমরা 10 যোগ করব। 10 যোগ করলে কত হয়? 13। তাহলে এটা তার গ্রুপ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাইলাম অ্যালুমিনিয়ামের পর্যায় কত? 3, গ্রুপ সংখ্যা কত? 13। আবারও আমরা এভাবে মনে রাখতে পারি, যদি 1-এর অধিক ইলেকট্রন, 2-এর অধিক ইলেকট্রন থাকে, কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে 2-এর অধিক ইলেকট্রন থাকে, কয়টা? 2-এর অধিক ইলেকট্রন থাকে, তখন আমরা সেই সংখ্যার সাথে 10 যোগ করব। এটা কার ক্ষেত্রে? কতগুলো মৌলের ক্ষেত্রে? 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে। সাপোজ এখানে তোমার কয়টা ছিল? 2 একে 3, 3-এর সাথে 10 যোগ করব। 10 যোগ করলে 13, 13 হলো তার গ্রুপ। এটা কোন কোন মৌলের ক্ষেত্রে? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 2 থেকে 20-এর মধ্যে। এবার আমরা একটা জিনিস শিখব। এখন তো আমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলের শিখলাম। এবার যদি 21 থেকে 30 পরীক্ষা আসে, তখন কি করবা? 21 থেকে 30 পর্যন্ত মৌলের ক্ষেত্রে পর্যায় একটাবার সহজভাবে মনে রাখবা। 19 থেকে 30 পর্যন্ত মৌলের সবার পর্যায় 4। তাহলে আমরা গ্রুপ কিভাবে নির্ণয় করব? এবং দেখবা তোমরা 21 থেকে 30 পর্যন্ত মৌলের ক্ষেত্রে সবগুলা মৌলের শেষে দেখবা এস এবং ডি অরবিটাল আছে, এবং এস এবং ডি অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলোই তার গ্রুপ। আমি একটা উদাহরণ দেখাই। এটা কার ক্ষেত্রে উদাহরণ দেখবা? এবার দেখো, একুশ থেকে 30 মৌল, 30 নং মৌল পর্যন্ত। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, আমি যদি একটা উদাহরণ নিই, জিঙ্ক কত? 30। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। তার মানে সর্বশেষ দুইটা কক্ষপথে এস এবং ডি অরবিটাল আছে।
আমি এটাকে সাজিয়েও লিখতে পারি, সাজিয়ে লিখলে কত লিখতে পারো 3d10 4s2, তার মানে এই 10 আর 2 যোগ করলে কত হয় 12, 12 হলো তার গ্রুপ। আর আমি তোমাদের 12 কত তার গ্রুপ, এবং আমি তোমাদের মনে রাখার সহজ কৌশল হিসেবে বলে দিয়েছিলাম কত 19 থেকে 30 পর্যন্ত মৌল সবার পর্যায়ে কত চায়। দেখো এই সর্বশেষ কত চায়, তাহলে এটা তার পিরিয়ড। তার মানে আমরা পর্যায় পাইলাম 4, গ্রুপ পাইলাম কত 12। 21 থেকে 30 পর্যন্ত মৌলের ক্ষেত্রে সর্বশেষ দুইটা কক্ষপথে এস এবং সর্বশেষ যে কক্ষপথ থাকবে সেই কক্ষপথে যদি এস এবং ডি অরবিটাল থাকে, সেখান থেকে সেই কয়টা ইলেকট্রন যোগ করলেই তোমার পেয়ে যাবা, গ্রুপটা হয়ে যাবে। এবার আমি চলে আসি পর্যায় সারণীর মূল ভিত্তি। পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। তাহলে তোমরা এটা কীভাবে প্রমাণ করবে? দেখো আমি তোমাদের আগে একটা উদাহরণ দেখাই। উদাহরণটা দেখো এখানে সবাই, আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে রেখেছি। তোমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছ পর্যায় কত 3, গ্রুপ কত 1। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে বলতে পারবো সোডিয়াম পর্যায় সারণীর 3 নং পর্যায়ের 1 নং গ্রুপের মৌল। তুমি আরও বলতে পারবা 1 নং গ্রুপের মৌলের বৈশিষ্ট্য কি? 1 নং গ্রুপের মৌলের বৈশিষ্ট্য হলো সক্রিয় ক্ষার ধাতু। সক্রিয় ক্ষার ধাতু তার মানে কি? তুমি ইলেকট্রন বিন্যাস থেকে বলতে পারলা সোডিয়াম পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ে অবস্থিত এবং কোন গ্রুপে অবস্থিত, এবং সেই গ্রুপের বৈশিষ্ট্য থেকে আমরা মৌলের বৈশিষ্ট্য আমরা নির্ণয় করতে পারবো। তার মানে কি? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই আমরা পর্যায় সারণীতে মৌলগুলো অবস্থান ভালোভাবে নির্ণয় করতে পারবো, এবং ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলটা কি সে সম্পর্কে আমরা জানতে পারি। এই জন্যই বলা হয় ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। এবার আমরা চলে আসি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি? দেখো এখানে লিখে রেখেছিলাম ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। আসলে বলো তো ধাতব ধর্ম কি? যে সকল মৌল চকচক করে, আঘাত করলে ধাতব শব্দ হয়, বিদ্যুৎ পরিবাহী এবং তাপ সুপরিবাহী, তাহলে সেই সকল মৌলকে বলা হয় আমরা ধাতু। ধাতুগুলোর মধ্যে ধাতব ধর্ম বিদ্যমান। আর আমরা আধুনিক সংজ্ঞা অনুসারে যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় ধাতু। ইলেকট্রন ত্যাগ করে, তাহলে অধাতু কী করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তারা বিদ্যুৎ অপরিবাহী, চকচকে নয়, ধাতব শব্দ করে না। এখন আমার প্রশ্ন হলো ধাতব ধর্ম থেকে আমি কিভাবে বুঝবো? আমরা জানি এক পর্যায় সারণীর পর্যায় রয়েছে, পর্যায়গুলো কি বাম থেকে ডান দিকে বিস্তৃত। এই ধাতব ধর্ম আমি এই সব কয়টা একটা ইকুয়েশনের মাধ্যমে আনতে পারবো। সেই ইকুয়েশনটা দেখাও। ধাতব ধর্ম প্লাস পরমাণুর আকার। এই দুটো তুমি কিভাবে মনে রাখবা? পর্যায় সারণীর বাম থেকে যদি ডান দিকে যাও, আমি কি বললাম? বাম থেকে ডান দিক। যদি ডান দিকে যাও ধাতব ধর্মও হ্রাস পায়, পরমাণুর আকারও হ্রাস পায়। কি হবে? ধাতব ধর্মও হ্রাস পাবে, পরমাণুর আকারও হ্রাস পাবে। তোমরা এই লাইনটা যদি সবসময় মনে রাখবা, কারণ এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণু কি ধাতব ধর্ম হ্রাস পায় না বৃদ্ধি পায়? তার মানে কি পর্যায় সারণী বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম এবং পরমাণুর আকার হ্রাস পায়। এবার আমরা শিখব, দেখো এখানে আরও আছে অধাতব ধর্ম। এখানে কি লেখা আছে? অধাতব ধর্ম রয়েছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এগুলো তাহলে কী হবে? একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তোমার কি হবে? অধাতব ধর্ম, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে, তাহলে এই বাম থেকে ডান দিকে গেলে তোমার কি হবে? দেখো অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি,
ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। কখন? যখন আমরা বাম থেকে ডান দিকে যাব। দিকে গেলে কি পায়? বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখো এই লাইনটা সবসময় মনে রাখবা। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আবার একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম এবং পরমাণুর আকার হ্রাস পায়। এইটা কিন্তু সব সময় তোমরা মনে রাখবা। এবার আমি বললাম একই পর্যায়ে, বললাম গ্রুপের কথা তো বললাম না। আবার একই গ্রুপের উপর থেকে নিচে আসলে কি হয়? অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। উপর থেকে আসলে মানে গ্রুপের ক্ষেত্রে কি হলো? উপর থেকে নিচে গেলে কি হয়? এগুলো সব কি হয়? হ্রাস পায়। তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে? একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে এগুলো কি পায়? বৃদ্ধি পায়। তোমরা অবশ্যই এই কথাগুলো ভালো করে নোট করে মনে রাখবা। আমি কি বললাম? একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার, ধাতব ধর্ম বৃদ্ধি পায়, এবং একই গ্রুপের উপর থেকে নিচে আসলে তোমার অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে এগুলো কিভাবে হ্রাস পায়, কিভাবে বৃদ্ধি পায়, আমরা সেগুলো তোমাদের একটা উদাহরণের মাধ্যমে দেখাবো। দেখো উদাহরণটা কেমন হতে পারে দেখো, তাহলে তোমাদের একবার বুঝতে সুবিধা হবে। দেখো উদাহরণটা কেমন দেখো, আমি আগে পর্যায় দেখাই। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কিভাবে পরমাণু আকার হ্রাস পায় এবং কিভাবে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় সেটা দেখাবো। দেখো ধরে নাও এটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এই চারটা কি গ্রুপ পর্যায় 3-এর মৌল। এই পর্যায় 3-এর আমি বলেই দিলাম একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তোমার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তার মানে আমি কি বললাম? একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে কীভাবে বৃদ্ধি পায় দেখো। এবার দেখো তোমরা দেখতে পাইলে ইলেকট্রন বিন্যাস করে দেখলে বুঝবা সোডিয়ামের 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা। ম্যাগনেসিয়ামের 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? সর্বশেষ কক্ষপথে 2টা। অ্যালুমিনিয়ামের কয়টা আছে? 3টা। এবং সিলিকনের সর্বশেষ কক্ষপথে 4টা। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো মৌলের ক্ষেত্রে স্তর বৃদ্ধি পায় না বা প্রধান কক্ষপথ বৃদ্ধি পায় নাই। কিন্তু কি হয়েছে? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাইছে। ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়েছে? ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এই পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেড়ে যায়। আকর্ষণ বেড়ে যাওয়ার ফলে ইলেকট্রন কি নিউক্লিয়াস থেকে দূরে থাকবে না, নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতে চায়, যার কারণে পরমাণুর আকারগুলো হ্রাস পায়। এই জন্যই একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তোমার পরমাণুর আকার হ্রাস পায়, কিন্তু আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় সেটা একটু বলে দেই। আয়নীকরণ শক্তি কী জিনিস? গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় মৌলের এক মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করার জন্য যে প্রয়োজনীয় শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তাহলে গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় মৌল থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তি কি? 1 মোল ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা ইলেকট্রন আসক্তি। এখন এখানে আছে 4টা ইলেকট্রন, এদের মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি। এখান থেকে ইলেকট্রন ছাড়তে বেশি শক্তির প্রয়োজন হবে না এখান থেকে ইলেকট্রন ছাড়তে বেশি প্রয়োজন হবে? অবশ্যই এটার সাথে নিউক্লিয়াস প্রতি আকর্ষণ বেশি, তার মানে এখান থেকে ইলেকট্রন ছাড়তে সবচেয়ে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। যার কারণে এইগুলোর মৌল একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তোমার কি হয়? আয়নীকরণ শক্তির মান, ইলেকট্রন আসক্তির মান এবং তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়।
এবার একটা দেখায় গ্রুপ। একই গ্রুপ হলে কি হবে, একটু গ্রুপটা একটু খেয়াল করো। একই গ্রুপের মধ্যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। দেখো হাইড্রোজেনে কটা স্তর থাকে? একটা। লিথিয়ামে কটা স্তর? দুইটা। সোডিয়ামে কটা স্তর? তিনটা কক্ষপথ। এবং পটাশিয়ামে কয়টা কক্ষপথ? চারটা কক্ষপথ। দেখো যতই উপর থেকে নিচে আসতেছে পরমাণুর আকার বৃদ্ধি পায়, আর পরমাণু আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানে কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বেড়ে গেলে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কমে যায়, সেখান থেকে ইলেকট্রন ছাড়তে আমার কম শক্তির প্রয়োজন হয়, যার কারণে একই গ্রুপের উপর থেকে নিচে আসলে আয়নকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার মান কমে যায়। কিন্তু একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।